গাবতলি। ওকে, বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরে ট্রেনের সিগন্যাল পড়তেছে, ট্রেনের সিগন্যাল আগে দিয়ে দিব। আগে যাইতে হবে, আগে যাইতে হবে, আগে যেতে হবে। পার হয়ে গেছি, বিসমিল্লাহ। তাহলে এটার জন্য এইখানে যে ট্রেন লাইন থাকে, এই ট্রেন লাইনটা মনে করেন কমসে কম প্রায় 10 মিনিট আগে সিগন্যাল দেয়। কারণ এই জায়গার যে পরিবেশ, কোনো গাড়ি যাইতেছে না, কোনো মানুষ যাইতেছে না এই সিগন্যালে। সেই কারণে 10 মিনিট আগে থেকে সিগন্যাল দিয়ে রাখে। এখন আমি যাত্রীটা মাত্রই পাইলাম, এখন যদি মনে করেন 10 মিনিটের সিগন্যালে পড়ি, আমার 10 মিনিট পুরোই নষ্ট। যাই হোক, এই যাত্রীর ব্যাপারে আপনাদের একটু বলি। এই যাত্রী যাবে হচ্ছে আপনার গাবতলী বাস টার্মিনাল। এখান থেকে রাস্তা 16 কিলোমিটারের মতো সম্ভবত, হয়তো কিছুটা এদিক ওদিক হইতে পারে। এই যে রাস্তায় বাসগুলো যা কাহিনী করে না, এটা বলার বাইরে। একবার এদিকে যাইবো, একবার এদিকে যাইবো, একবার এদিকে, একবার এদিকে। যাই হোক, তো এই যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 270 টাকা, 60 টাকার মতো। উনি 60 টাকা বলছে, আমি 70 টাকা বলছি। এখন যাওয়ার পরে দেখি 10 টাকা দেয় কিনা। আর না দিলে নাই, কিছু করার নাই ভাই, কারণ গাড়ি ছাড়তে হইব। গাড়ি না ছাড়লে মনে করেন, যেহেতু এখন বেলা বাজে গেছে 3টার কাছাকাছি, আমার খেয়াল নাই, 2:30টার উপরে বাজে। আর তো হিসাব করে দেখেন, এই শেষ বেলায় বেরোয়া মনে করেন আর কয় টাকা মারব। তো সেই হিসাব করে মনে করেন এই যাত্রীকে নিলাম 260 টাকা, 70 টাকা যাই বলেন, খারাপ না। কারণ ওইখান থেকে একবার আসলে, যদি আমি এখান থেকে ব্যাগও আসি, তাহলে দেখা গেলো 500 টাকার কাছাকাছি হবে। তো আজকের প্রথম ট্রিপ এটা, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি। আজকের দিনে কোথায় কোথায় যাই, কত টাকা ইনকাম করি, সব কিছুই আমি এই ভিডিওর মাঝখানে তুলে ধরবো। আশা করি আপনারা সাথে থাকবেন আমার। এই যে আমাদের টেসলা ভাইরা ভালো আর হইব না, দেখছেন মেইন ওপেন রোডের ভিতরে গাড়ি চালাইতেছে। কত অ্যাক্সিডেন্ট হইতেছে এনাদের জন্য, কত কিছু হইতেছে রাস্তার ভিতরে। কয়দিন আগে তো শুনলাম, মানে দেখলাম আর কি, বাইক আলাতে ধরে নাকি মারতেছে। ভাই, এর থেকে আর লজ্জার বিষয় আছে? কতটা নিচে নামলে পরে মানুষ এই কাজ করে। মানে দাবির মতো শুনছি আমি যে বাইকালা যদি সব জায়গায় যাইতে পারে, আমরাও পারবো, মানে এরকম একটা কিছু, মানে এই থিওরি নিয়ে নাকি বাইকালাদের উপরে ওরা চড়া হয়েছিল। বিষয়টা বুঝলাম না। বাইক একটা ইঞ্জিন ভাই, আর তুমি অটো রিক্সা। তোমার থিওরিটা হলো তুমি রিক্সা, আর তার মধ্যে তোমার ইঞ্জিন লাগানো হয়েছে। এখন ওই যে ইঞ্জিনটা ওর ভিতরে সেট করা হয়েছে, মানে রিক্সার ভিতরে। এখন ওই ইঞ্জিনটার যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু সারভাইভ করতে পারে না আবার ওর বডিটা, ঠিক আছে? ও যখন দেখেন না রাস্তায়, প্রায় দেখবেন যে অটো রিক্সা উল্টো হয়ে গেছে। এর কারণ কি? এমন স্পিডে টান দেয়, সেই টানের কারণে মনে করেন যখন ব্রেক করে বা কোনো গলিতে অ্যাঙ্গেল করে, সেই অ্যাঙ্গেল করার সময় ওর বডিটা ওটা নিতে পারে না। না নেওয়ার কারণেই মনে করেন ও উল্টায় যায়। যেমন ওই সিএনজি, ও কিন্তু ওর পাওয়ার হিসাবে ঠিক আছে, ওর বডি ঠিক আছে, এবং ওর যে পাওয়ারটা ওকে দেওয়া হয়েছে, মানে ইঞ্জিনটা, সেটা কিন্তু ওর বডির সাথে যায়। প্রত্যেকটা হিসাব আছে, কিন্তু ওর বডির ভিতরে ওর ইঞ্জিনটা যায় না। ওর বডি হালকা, ইঞ্জিনে পাওয়ার দিচ্ছে বেশি। তাহলে যাবে কীভাবে? সেটা সম্ভব কীভাবে? এই জন্য তো অ্যাক্সিডেন্টটা করে। আর তার মধ্যে আবার এই যে এরা যারা চালায়, এদের তো হিসাবই বাইরে ভাই। এদের কোনো চালানোর কোনো অভিজ্ঞতাই নাই, কিন্তু এরা চালাইতেছে গাড়ি। বুঝতে পারছেন কি বলবো এদেরকে নিয়ে? খারাপ কিছু বলতেছি না, বা কোনো খারাপ মন্তব্য করতেছি না, জাস্ট বাস্তবতাটা বললাম ভাই। এই ধরেন, এই এরা বাদে এই বাস ড্রাইভার বলেন, প্রাইভেট কার ড্রাইভার বলেন, সিএনজি বলেন, বাইক যত আছে, সবাই কিন্তু বা এটা সরকার নিবন্ধিত একটা লাইসেন্স আছে এদেরকে। সেই হিসাব করে কিন্তু তারা গাড়ি চালায়। আমরা কিন্তু জানি কোন জায়গায় কোন সিগন্যাল মানতে হবে, কোন জায়গায় কোনটা করতে হবে, কোন রাস্তার কোন নিয়ম, সেটা কিন্তু আমাদের জানা আছে। এটা কিন্তু আপনারই না যে রাস্তায় চলতে চলতে জানছে, তা না। আমরা কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করেই কিন্তু এখানে আসছি। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে পরীক্ষা ভাই কি দিয়েছেন জানি না। ভাই, পরীক্ষা যারা ওরকম দিচ্ছে তারা দেখবেন যে মনে করেন অবস্থা খারাপ, যে তাদের ধরলে কিছু বলতে পারবেন। ভাই, আমাদের জিজ্ঞেস করেন, আলহামদুলিল্লাহ মনে করেন সব জায়গায় সব খবর জানা আছে। পরীক্ষা দিয়েই পাশ করে আসছি, এমনি এমনি আসি না এখানে। তো এদের কথা আমি বলতেছি। এখন কথা হলো যে রাস্তাঘাটে যদি নিয়ম না জানি, রাস্তাঘাটের শৃঙ্খলা বজায় না রাখতে পারি, তাহলে তো ভাই একা ওনারা যেমন বিপদে পড়বে, এই যে দেখতেছেন না, ওনারা যেমন বিপদে পড়বে, আমরাও সাথে বিপদে পড়বো, ঠিক আছে? তো ওনাদের কাজ হলো গল্লির ভিতরে, ওনারা বাইরে হয়ে গেছে রাস্তার ভিতরে। এখন এটা সরকার পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, অনেক চেষ্টা করতেছে আমি দেখতেছি, কিন্তু এতটাই ছড়ায় গেছে, এটা নিয়ন্ত্রণে আসার মতো অবস্থায় বর্তমান নাই, বা পারতেছে না এক কথায়। তারপরেও বলি, সরকার চাইলে সবকিছুই সম্ভব। এটা আগেও হয়েছে, এখনো হবে। হ্যাঁ, আমাদের বাস্তবতা এটাও যে ভাই, এই রিক্সাগুলো যদি চলে যায়, তাহলে আমাদের এই মানুষগুলো করবেটা কি?
এনাদের তো খায়া পরে বাঁচা লাগবে, তাই না? সেটাও বিষয় আছে। একজনকে মাইরা তো আপনিও বাঁচতে পারেন না, তাই না? এটাও তো কোনো জায়গায় লেখা নাই বা কোনো নিয়ম না। এই জিনিসটাও আমাদের মাথায় রাখা উচিত। সর্বশেষ একটা কথাই বলবো যে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ। এখন সময় হলো আপনার 3:25। ভাঙতি নাই? ভাঙতি আছে? ভাঙতি টাকাটা যেটা পাম ওটা ভাঙতি দেন না? 200 ভাই, আর 20 টাকা দিবেন ভাঙতি। দিছে 10 টাকা রে। ভিক্ষা দিলে ভিক্ষা নিবো কিনা এটাও আমি জানি না। এই দেখছেন কি একটা অবস্থা। যাই হোক, 270 টাকা দিছে আর 10 টাকা টোল দিছে, তাইলে 280 টাকা পাইছি প্রথম টিপ। এখন এখান থেকে গাবতলি ইউটার্ন করে ঘাড়াবো ওই পাশে, দেখো ওইখান থেকে কি টিপ হয়। তো চলেন যাওয়া যাক, নেক্সট টিপে দেখা হচ্ছে। সদরঘাট না, দেন লাগা দি। এটা হলো হুদেই, কোনো সেফটি নাই, কিছু নেই, এমনি খালি ওইটাই ভাই। তো গাবতলি প্রায় বেশ কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে এক ভাই আসলো সদরঘাট যাবে। তো ওনার সাথে ভাড়া চুক্তি হইলো আমার 250 টাকা। অবশ্যই আমি দাবি করছিলাম 300 টাকা, কিন্তু ভাড়া 300 টাকাই আছে। কিন্তু এখন উনি 250 টাকার বেশি 1 টাকাও দিবে না। পরে ভাবলাম যে ভাই 20 টাকা দিয়েন, রাস্তাঘাটের অবস্থা এই দেখেন পুরোটা ফিডব্যাক এখান থেকে। পরে এই মোহাম্মদপুর থেকে যাবে, এখন ওইখানেও জ্যাম পাবো। তো আমরা বেরিবাদ হয়ে যাবো আর কি। তো আল্লাহ ভরসা, চলেন যাই। তো ভাই ভালো টাকার মালিক আছে না? প্রতি মাসে বছরে বছরে 2-3 লাখ টাকা ইনকাম করেন? না ভাইয়া, প্রতি বছর তো হয়, প্রতি বছর হয় না। বাস স্ট্যান্ড যাতে আল্লাহ দিলে সম্ভব, আর কি, ওই আল্লাহ ভরসা। না দিলে আর ভাঙতি দেন না ভাই, ভাঙতি না ভাইয়া। এত বড় নোট রাইখা দিছি, কিছু আপনাকে লেগে রাইখা দিছি, লাগে জানি। যে বেশি টাকা কামাই হ্যাঁ আজকাল বড় ভাই, এটা মনে রাখবে নাকি ভাই? ধন্যবাদ ভাই। এর আগে পাইছিলাম 280 টাকা আর এখন পাইলাম 270 টাকা। তাহলে আমার 2 টিপে ইনকাম হইলো 550 টাকা আপ ডাউন। তো এটা একটা আপ ডাউন টিপ ছিল আমার জন্য। তো যেহেতু বাসার কাছাকাছি চলে আসছে, এই কারণে আর বেরোলাম না। তো আজকে মোট গাড়ি চালাইছি আমি 35 কিলোমিটার মতো, আর ইনকাম করছি 550 টাকা আলহামদুলিল্লাহ। এখান থেকে ধরেন 100 টাকার তেল খরচ আছে, তাহলে আমার নেট প্রফিট থাকবে 450 টাকার মতো। আর সময় লাগছে আপনার 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার কাছাকাছি এরকম হবে। 2:30 বাজে বেরোইছিলাম, এখন 5টা বাজে। তো আজকের মতো ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।